আমন্ত্রণ প্রিয় দর্শক, 21শে রাতে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলনে নামছে এমনটাই আমরা জানতে পারছি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা একাট্টা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি নির্বাচনের দাবিতে সরকারের সম্ভবত মুখোমুখি হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। আসলে কেন এই অবস্থায় পৌঁছানো হচ্ছে, সরকারের কি করণীয় রয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা যে মন্তব্যগুলো করছেন তাতে অনেকের মনে সন্দেহ হতেই পারে যে নির্বাচন হয়তো খুব সহজে হচ্ছে না। আসলে বিষয়টি কি, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, রয়েছেন যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক কলাম লেখক মাহবুব কামাল। নীলুফার চৌধুরী মনি, কোন দিকে যাচ্ছে রাজনীতি নির্বাচনকে কেন্দ্র করে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশটা আমরা খুব খুশি হয়েছিলাম 5ই আগস্টে। আমাদের খুশি হাসি মুখে মিলাতে না মিলাতেই আমরা আবার অনুধাবন করলাম। সেই স্কুলে অঙ্ক করেছিলাম, আপনিও করেছিলেন মনে আছে, যে বাঁশের অঙ্ক, যে বানর যদি 3 পা উপরে উঠে তো 4 পা নিচে নামে। আমাদের অবস্থাটা অনেকটা এরকম। আমরা আসলে কাকে বিশ্বাস করব? বিশ্বাসের জায়গাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে যাকেই আমরা মনে করি সুশীলরা, যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন বানালাম বা কীভাবে হয়ে গেল আমরা জানি না। আমরা 3 দিন দেশে সরকার ছিল না, তখনও বিশ্বের যে কোনো উন্নত দেশেও যদি 3 দিন কেন 30 মিনিট কারেন্ট না থাকলে, বিদ্যুৎ না থাকলে যে অকারেন্স ঘটে, ওই তুলনায় আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনগণ এত খারাপ না। কিন্তু বাংলাদেশে কেন জানি শাসকদের হাতে, যাদের হাতে অনেক বছর যাবৎ ক্ষমতা আসছে, তারাই যেন কেমন। নইলে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে আনা হলো, যেভাবেই আসুক। একমাত্র ডক্টর ইউনূসকে আমরা শুনেছি, আমরা চুপ থেকেছি, আমরা মনে করেছি সারা বিশ্বের সমাদৃত একজন ব্যক্তি, নিশ্চয়ই আমাদের তার নিজের দেশ, আমারও দেশ, আপনারও দেশ, এই দেশটাকে সে ঢেলে সাজানোর চেষ্টা করবে তার বুদ্ধি বিবেচনা দিয়ে এবং বিদেশি সাহায্য সহযোগিতা নিয়ে। কিন্তু আমরা এরকম হাতে কলমে আমরা এরকম কিছুই পেলাম না। বরং কিছু উপদেষ্টা যারা আসলো, আমরা কে বা কারা তাদের নিয়োগ করলো আমরা জানলাম না। আমরা দেখলাম দিন শেষে কিছু এনজিও, কিছু আপনার বিতর্কিত মানুষ, কিছু আপনার কোটা চাওয়া মানুষ, যারা চাইতে গেল চাকরি তারা হয়ে গেল মন্ত্রী। এই যে মানুষগুলো, এই মানুষগুলো তারা চেষ্টাও করলো না। চেষ্টা করলে জনগণের সাথে তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা তারা পরিষ্কার রাখতো। আপনার নির্বাচন কখন কিভাবে দিবেন সেই জায়গাটা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, ধরুন 7 দিনে একদিন যদি আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা পাশের দেশ আমাদের অনেক টর্চার করে, তারপরে তাদের দেশের একটা সিনেমা দেখেছিলাম, একদিনের প্রধানমন্ত্রী সিনেমাটার নায়ক, সে একদিনে যা করেছে অনিল কাপুর। হ্যাঁ, যদি আমরা যদি ওরকম, তাদেরকেও তো এই 3 মাসের আমরা অন্তর্বর্তীকালীন বলি আর নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক বলি, এদের নির্বাচনের জন্যই তো তাদের আশা। তারা সংস্কার করে দিবে, সংস্কার তো পরবর্তী যাদের, তারা করতে গেলেও তো 1 মাসের বেশি লাগার কথা না। টু দ্য পয়েন্টে করতে গেলে আপনি সব তো আপনার হাত দিয়ে শেষ হবে এমন না, কারণ সংস্কার হচ্ছে চলমান, এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে। টাইম যাবে, এটা পরিবর্তন হবে, রূপান্তর হবে, এটা আগের আবার জায়গায় আদলে আবার ফিরে আসবে। এই জিনিসগুলো গণতন্ত্রেরও তো হাজারো রকম ফের থাকে, কিন্তু সব শেষ গণতন্ত্রটা এরকম এক লাইনের যদি গণতন্ত্র বলি, তাহলে ওটাকে বলি বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তা এইটাকে আমি সূত্রের মধ্যে রেখে কিন্তু এই গণতন্ত্রকে কিন্তু আমি হরেক রকম রং দিতে পারি। সেই হরেক রকম রঙের জন্য কিন্তু ওনারা আসছে, যে ওনারা কীভাবে সেট করবে, সেই সেট করাটার জন্য ওনারা নিজেরাই এখন ভক্ষক হয়ে গেলে তাহলে তো দুঃখজনক জাতির জন্য। এই জাতি কি কোনোদিন মুক্তি পাবে না যে কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাদেরকে কেন ভক্ষক বলছেন? কেন তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে? আমাকে যদি আপনি আপনার ফ্যামিলির বা বাইরের বিচারে ডাকেন, আমি তো জানি আমি বাইরের একজন, আমি আপনাদের 2 জনেরই মঙ্গল চাইব, মঙ্গল চাওয়ার জন্য যেটুকু হবে আমি বিচার করব। ওনারাও তো এরকমই, আমরা নিজেরা পারি নাই বলে ওনাদের ডেকেছি, বাট ওনাদের তো দিয়ে ডাকিনি। আপনি খেয়াল করে দেখেন, ওনারা আসবে, ওনারা আমাদের সাথে, আমাদের দল না শুধু, সব দল, এবং উনি একজন প্রথম সারির সাংবাদিক, ওনাদেরও ডাকবে, ওনারা দেখবে,
স্বচ্ছতা তো সবার সামনেই হতে পারে, আমরা কিন্তু তাদের কোনো স্বচ্ছতাই দেখিনি এখন পর্যন্ত। ইভেন তাদের যে কতটুকু প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আছে আমরা সেটারও নাগাল পাইনি। এই যে তাহলে তাদের সাথে যে গড্ডালিকা প্রবাহে যাওয়ার মতো স্বৈরাচার যে ছিল, মাফিয়া যে ছিল, তাদের মধ্যে তফাৎটা কোথায়? আমাদের সাথে বসে কথা বলবে, হ্যাঁ হতে পারে উনি 2 বছর 3 বছর 5 বছর 15 বছর উনি চাইতেই পারে, ওনার চাওয়ার একটা ওই চেয়ারটায় বসছে উনি স্বপ্ন দেখতেই পারে, কিন্তু সেখানেও তো একটা ক্লিয়ার কাট একটা ব্যাপার থাকবে। জনগণ তো ভাসমান না সারা জীবন, যে জনগণ কি চায়, একটা সরকারদের কাছে কি চায়, সরকারদের কাছে আমি আমার ভোটটা দিতে পারবো সহজভাবে, নিজের মতো করে দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। এই কারণটার জন্যই তো ওনাদের আনানো। ওনাদের তো এত সংস্কারের তো ওনাদের প্রয়োজন নাই, নির্বাচনমুখী সংস্কারটা করে, এবং ওনারা থাকা অবস্থায় আমাদের সিন্ডিকেট, যেটা আমরা বলি যে রাজনৈতিকবিদদের সঙ্গে ব্যবসায়ীরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তারা বিভিন্নভাবে সহযোগিতা করে, তো রাজনীতির দল চলে, তারা বিভিন্নভাবে সহযোগিতা করলে এলাকার এমপি মন্ত্রী হওয়ার জন্য। সো অনেক কিছু তাদের বলা যায় না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো ভোটে আসে নাই, যাদের কোনো পিছুটান নাই, যারা তাদের শিক্ষা এবং মেধা মননে তারা আসবে, তারা যদি এই সিন্ডিকেট না ধরতে পারে, না ধরতে চায়, তাহলে তো হবে না। তারা যদি আপনার আইনের অনুশাসনের জন্য স্বচ্ছতা জবাবদিহিতার ব্যবস্থা না করে, তাহলে তো হবে না। আপনারা ওইখানে কি স্বচ্ছতা তারা করলো? সাবির হোসেন চৌধুরী, আমি সেই লোক ভালো মন্দ এইসবে যাচ্ছি না, 5-6টা মার্ডার কেস নিয়ে কিভাবে রিমান্ড চলাকালীন, রিমান্ড শুরু হওয়ার আগেই তার জামিন হয়ে যায়। এই যে অন্যায়, এই অন্যায়টা দেখতে দেখতে আমরা চরমভাবে অভ্যস্ত হয়ে ক্ষুব্ধ হয়ে কিন্তু একটা সরকারকে নামিয়েছি সবাই মিলে, জনতা। সেইখানে যদি আবার এদেরও একই অবস্থা হয়, এদের ওখানে যদি ঘাপটি মারা ওই আগের আওয়ামী লীগটাই থাকে, যারা কিনা সারা বাংলাদেশে এখনো আছে, তাদের কিছুই হয় নাই কোথাও। একটু সাংবাদিক মাহবুব কামাল, আসলে কি আপনি নির্বাচনকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন, যেটি নীলুফার চৌধুরী মনি বলার চেষ্টা করছে? না, আমি প্রথমে বলি যে নীলুফার আপা, শি ইজ টু লেট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আপনি আগে বুঝেছেন বলছি আমি। অবশ্য ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট এনিথিং, সেদিক থেকে ঠিক আছে। দেখেন, আনসারুল্লাহ বাটের হেড এবং সুইডেন আসলামরা যেদিন ছাড়া পাইল, তখন যেহেতু তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় আসলেন না, তখনই তো আমি বুঝে গেছি। আমি জাস্ট ক্রস মার্ক দিয়ে রাখছি ফেসবুকে। আই আন্ডারস্টুড দ্যাট অ্যাট দ্যাট মোমেন্ট। হোয়াই নট তারেক রহমান? এত বড় একটা বিজয়, 16 বছর আন্দোলন করলো বিএনপি, সেই নেতা নাই, অথচ আনসারুল্লাহ বাটের হেড আসতেছে, ওই শিবিরের সেই চিটাগাঙ্গের নাসির ছাড়া পেয়ে গেল, সুইডেন ইসলাম ছাড়া পেয়ে গেল, উনি ছাড়া পাচ্ছেন না, ঘটনা কি? বুঝে গেলাম যে এইটা -2 থিওরি। তখনই বুঝছি আপনি অনেক লেট, ভেরি লেট। আমি বলতে পারিনি, আপনি বলতে পারেন। আচ্ছা, যাই হোক, ঘটনা হলো এই সরকারের নির্বাচন করার কোনো ইচ্ছা নাই, মানে একেবারেই তা না, মানে এই 2-1 বছরে আর কি। কিরকম দেখেন, একটা পত্রিকার রিপোর্ট উঠছে যে সংসদ ভবনের যে অবস্থা এখন, এইটাকে পুরোপুরি মানে কার্যকর করতে গেলে এখনই যদি মেরামত শুরু হয় 1 বছর লাগবে, এই মুহূর্তে যদি শুরু হয় সংসদ ভবন। 5ই আগস্টের পরে যে 5ই আগস্টে কি হইল, মানে আপনি খুন করলেন, এখন আপনি তো খুনি, আপনার ছুরিটাও খুনি, মানে ব্যাপারটা এরকম দাঁড়াইছে আর কি, যে সংসদ ভবনও খুনি। হ্যাঁ, ওখানে যারা বসছে তারা তো খুনি, সংসদ ভবনও খুনি। যাই হোক, এটা 1 বছর লাগবে এখন যদি আপনি শুরু করেন, তাই না? তো আপনি কি সংসদ ভবনের রিকনস্ট্রাকশন বলেন, রিনোভেশন বলেন, এটা শুরু করছেন? শুরু করেন নাই। তার মানেটা কি? ওইটা কি অবস্থায় থাকবে? কারণ এমপি না থাকলে আর মানে সংসদ ভবনের দরকারটা কি? সংসদ ভবন তো তখনই দরকার হবে যখন এমপি থাকবে। তো আপনার তো এমপি বানানোর কোনো ইচ্ছা নাই, সুতরাং সংসদ ভবন ওইভাবেই থাক। আমি এইভাবে দেখতেছি বিষয়টা। দেখেন, এইটা বোঝার কোনো মানে এটা তো রকেট সায়েন্সের দরকার হয় না। আমরা কেন যে এইসব নিয়ে তর্ক বিতর্ক করি, এটা আমি মাথায় বুঝি না। আপনি বলতেছেন যে আওয়ামী লীগ তো নাই, এটা তো মানে অ্যাবসকন্ডার। আপনি বলতেছেন যে এক স্বৈরাচার সরিয়ে আমরা আর এক স্বৈরাচারকে আনবো না, তাই না? এটা কতদিন আগের কথা, বহুদিন আগের কথা এটা। তারপর ইদানিং হচ্ছে ছাত্র দলকে মাঠে নামতে দিব না, এটা করবো না, সেটা করবো না। তো এটা আর বোঝার কিছু বাকি আছে? ছাত্র দলকে মাথায় নাম দিব না এরকম কথা কি বলছেন? এরকম, হ্যাঁ, আমি দেখছি কে জানি বলছে আর কি, ছাত্র দলকে ইয়ে করবো।
বলছে, এখন এটা জামাত বলছে, এটা বৈষম্য বিরোধী বলছে, কারা বলছে তারা ইউনিভার্সিটিতে মিছিল করতে দিবে হ্যাঁ না, করতে দিবে মিছিলে না, করতে- হ্যাঁ এগুলা বলছে। এটা 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 বলছে না, বলতেছে। তার মানে কি আপনি করতে চাচ্ছেন কি? আপনি করতে চাচ্ছেন যে মানে সরকার প্যাট্রোনাইজড একটা দল, যেটা এটা এটা মানে সাদা বাংলা যেটা বলে কিংস পার্টি, এটা করতেছেন ছাত্রদেরকে দিয়া, এবং মানে তাদেরকে আপনি জেতাবেন, তাদেরকে আপনি, কারণ প্রফেসর সাহেবের কথা সবসময় একটা জিনিস আমরা লক্ষ্য করি যে তরুণদের প্রতি উনি অতিমাত্রায় টিল্টেড, এবং উনি মনে করেন যে তরুণ ছাড়া এই দেশে আর কেউ মানে রাজনীতি করা বা দেশকে পুনর্গঠন করার কোনো যোগ্যতাই নাই। সবসময় উনি ব্যাংক করতেছেন তরুণদের উপরে। তো তার যে মানে ইরার যে মানে পারপাসটা, এটা তো আমরা বুঝতেছি তার কথার মধ্যেই আছে। হ্যাঁ, তাইলে আপনি কি করবেন যে একটা দল গঠিত হবে সরকারের প্যাট্রোনাইজেশনে, এবং সেই দলটা আগামী নির্বাচনে পার্টিসিপেট করবে। এবং ওই তো আলিরিয়া সাহেব বলতেছে তো যে সংবিধান পুনর্লিখন হবে, এটা মানে পার্লামেন্টে দাঁড়ানোর বয়স কমায় দিতে হবে যাতে ছাত্ররা অংশ নিতে পারে, মানে সবাই অংশ নিতে পারে। সংবিধান তো ওইভাবেই পুনর্লিখন করার একটা চলতেছে, যাতে আগে, এখন তো 25 বছর হাতে, মনে করে এটাকে 20 বছরে নামায় আনলো, তাহলে আর অনেকেই পার্টিসিপেট করতে পারবে। এরকম হাস্যকর জিনিস চলতেছে দেশে, বোঝেন এবার। তো এখন এই অবস্থায় কি করা, মানে আমি একটা কোন টেলিভিশনে জানি বলছি যে রেফারেন্ডামের প্রথা যেহেতু পুনর্বহাল করা হয়েছে, তাহলে ইমিডিয়েট একটা রেফারেন্ডাম দেওয়া হোক 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে। মানুষ মানে কত দিনের মধ্যে নির্বাচন চায়, এরকম না, হ্যাঁ, এটা রেফারেন্ডাম তো এখন আছে, তাই না? তাহলে মানুষ বলুক যে আমরা কত দিনের মধ্যে নির্বাচন চাই। এইটার শুনেন, নিজের কথাকে মানুষের কথা বলে চালানো, এর মতো এটা একটা পাপ, জঘন্য, এটা একটা পাপ। এটা যেই করুক, আমি করি বা আপনি করেন বা নিনু বাপ্পা যেই করুক, বলতেছি আমার কথা, তারপরে বলতেছি এটা জনগণের কথা, জনগণ এটা চায়। আরে জনগণ চায় কি, এটা ব্যারোমিটারটা কি, এটা ব্যারোমিটারটা কি, এটা কে মাপলোটা কে, এটা যে জনগণ এটা চায়। ফলে এইসব জিনিস বাদ, রেফারেন্ডাম দেন, বলেন যে 6 মাসের বেশি, মানে আমি বলছি টকশোতে বলছি, আমার কথার প্রতিধ্বনিত হচ্ছে এখন, এই যে আমি এটা ক্রেডিট নিচ্ছি, আমি 7-8 দিন আগে থেকে বলতে, না আরো বেশি, যে 2025 জুন উইল বি টু আর্লি, 2026 উইল বি টু লেট, মানে 1 জানুয়ারিও না, 2026 তাইলে কি দাঁড়ালো, 2025 থেকে জুন থেকে 2025 ডিসেম্বর, এর মধ্যে নির্বাচন করতে হবে। 2026 যাওয়াই যাবে না। হ্যাঁ, এটা পরে মানে 2026 যদি 1 জানুয়ারি হয়, তাইলেও সেখানে যাওয়া যাবে না। এটা আমি স্ট্রংলি, এখন দেখি সবাই তাই বলতেছে। যাই হোক, ইট ইজ টু লেট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এখন কি দাঁড়াচ্ছে দেখেন, মানে ঘটনাগুলি কি দাঁড়াচ্ছে। আপনার মির্জা সাহেব ওই যে ঠাকুরগাঁয়ে বলেই দিচ্ছেন যে আমাদের ভাত এবং ভোটের লড়াইয়ের জন্য রাস্তায় নামতে হবে, ঠিক আছে। সাইফুল সাহেব, এই যে আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, উনি বলে, এটা খুব ইন্টারেস্টিং, উনি বলতেছেন যে আমরা হুমকি দিচ্ছি না, সতর্ক করতেছি। হুমকি কিন্তু দেওয়া হয়ে গেল। হ্যাঁ, ওই যে আপনার এটা মনে, আপনি জানেন বোধহয়, ব্রিটিশ পার্লামেন্টে এক অপোজিশন বলতেছে, মানে ডিয়ার স্পিকার, ক্যান আই কল মাই অপোজিশন আ বাস্টার্ড? নো ইউ ক্যানট। বলছে নো ইউ ক্যানট। তখন বলতে, ও সরি স্যার, ইয়েস স্যার, আই ক্যানট টেল। তো ব্যাপারটা এরকম হয়েছে, উনি বলতেছেন যে হুমকি দিচ্ছি না, কিন্তু সতর্ক করতেছি। এটা কিন্তু হুমকি, হ্যাঁ, যে আপনি নির্বাচন নিয়ে এইসব করবেন না। এরকম একটা পরিস্থিতিতে যদি আপনি ছাত্রদের দিয়ে দল গঠন করে আপনি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, আমরাও কি একটু অধৈর্য হয়ে যাচ্ছি কিনা, আমরা বলতে মানে রাজনৈতিক দলগুলো একটু অধৈর্য হয়ে যাচ্ছে কিনা, সরকারের উপরে অনাস্থার পরিমাণটা একটু বেশি মাত্রায় হচ্ছে কিনা? আমি তো মনে করি মানে তারেক রহমান আগে কি করছে আমি এটা বলবো না। তারেক রহমান 5ই আগস্টের পরে হি অ্যাক্টেড প্রপারলি, খুব সেন্সিবলি কথা বলছেন, এবং উনি যেভাবে মানে ডেমোক্রেটিক আচরণ করছেন, যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এইটা আমি তারেক রহমানকে আগে খুব একটা পছন্দ করতাম না, বাট 5ই আগস্টের পরে আমি তার মানে এক ধরনের ভক্ত হয়ে গেছি, যে হ্যাঁ এক ধরনের, হ্যাঁ আমি তাকে পছন্দ করতাম না, যে এত সুন্দরভাবে সে বলে যাচ্ছে, একের পর এক বলে যাচ্ছে। তারপরে যদি আপনি বলেন যে ধৈর্য নাই, কত 4 মাস তো হয়ে গেছে,
4 মাস তো হয়ে গেছে, এখন পর্যন্ত বিএনপি যদি ওই আপনার কি বলে যে নয়াপল্টনের একটা মহাসমাবেশ ডাক দেয়, লাখ লাখ লোক হয়ে যাবে। দেখেছি নয়াপল্টন এবং জাতীয় সংসদ ভবনের সামনে আমার দেখা, অন্তত আমার অভিজ্ঞতা বলে না যে একই দিনে একটি দল দুটি স্পটে যে পরিমাণ তারা তাদের জনশক্তির এক ধরনের উদাহরণ আমাদের সামনে তুলে ধরলো, ব্যাপক একটি শোডাউন হয়েছে। তাইলে এই যে এই শক্তিটাকে যে মানে বাগে রাখছেন তারেক রহমান, এটাকে যে কন্ট্রোলে রাখছেন, এইটা একটা বড় ব্যাপার না? মানে এটা তো একটা নেতৃত্বের ব্যাপার। তো আপনি বলতেছেন যে আপনি অধৈর্য হয়ে পড়ছে। আরে অধৈর্য হবে কিন্তু আমি এই জায়গাটা আপনি শুনেন, অধৈর্যের কথা কেন বললেন আপনি বাজারে যান, বাজারে গিয়ে দেখেন লোকজন কি করতেছে, রিকশাওয়ালারা কি বলতেছে, জিনিসের পত্রের দাম, ল অ্যান্ড অর্ডার কমপ্লিট ললেসনেস চলতেছে সারা দেশে, কমপ্লিট। কয়টা নিউজ পত্রিকায় আসে না? যদি আইনের ব্যত্যয় ঘটেই থাকে সেই জায়গা থেকে তো বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল হিসেবে এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাদের দায়বদ্ধতাও এড়াতে পারে না। আমি একটু এই প্রশ্নটা নির্ভর চৌধুরী মনি আপনার কাছে রাখতে চাই। প্রসঙ্গক্রমেই কথাটা তুলছি, সারা দেশে যে চাঁদাবাজি, সেখানে তো বিএনপি নেতাকর্মীদের নাম একেবারে তথ্য প্রমাণ সহ উঠে আসছে এবং কোথাও সত্য আপনাদের নেতা তারেক রহমান তিনি যথেষ্ট চেষ্টা করছেন, 150-200-250 জনকে পর্যন্ত আমার যদি ভুল না হয়ে থাকে বহিষ্কার করেছে, কিন্তু তারপরেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এবং এই দায়বদ্ধতা অবশ্যই আপনাদেরকে নিতে হবে। যেমন 16 বছর আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলেরা চাঁদাবাজি করেছে, একই স্টাইলে বরঞ্চ তার চেয়ে বেশি আকারে চাঁদাবাজি চলছে, এটি কি আপনারা অস্বীকার করবেন? দেখেন, একটা কথা বলি, আপনি যে কথাটা বলেছেন এটা আংশিক সত্য, আমি পূর্ণাঙ্গ বলবো না। কারণ এখানে চাঁদাবাজি যেটা বলছেন, চাঁদাবাজদের কোনো দল থাকে না। আমি শেষ করি, তারা দল বেছে নেয়, তাদের দল থাকে না। আমি আপনাকে ওইভাবে বলতে চাই না, আওয়ামী লীগ যেভাবে বলেছে, তারা তাদের দল বেছে নেওয়ার জন্য কিছু খরচ করে। এখন আপনি রুরাল এরিয়ায় যদি খরচ করে, আপনি দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি সর্বান্তকরণের চেষ্টা করছেন। উনি আপনি যেটা বললেন 250-র মতো, উনি 1000-এর অনেক বেশি উনি পদ বহিষ্কার করেছেন, পদ স্থগিত করেছেন, মানে স্টেপ বাই স্টেপ শাস্তি দিয়েছেন এবং অনেককে আপনার শোকজ করেছেন, অনেককে আপনার একদম নিষেধাজ্ঞা দিয়েছেন। তো এখন মনে করেন যে ওই জায়গাটায় আওয়ামী লীগ, তো এটা হতো না এরকম যদি আওয়ামী লীগকে ধরপাকড় করত সরকার, এই আপনার অল্প দিনের সরকার, এটা তারা করে নাই। তারাও যে পুরাটা করছে তা না, কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের হাত আছে। ধরেন আগে আপনি একটা জিনিস খেয়াল করেন, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যখন ক্ষমতার বদল হয়, দেখবেন যে যত মানে ঢাকা শহরেই যত শ্রমিক লীগের অফিস আছে, ওটা পরের দিন খালি এটা নামায় শ্রমিক দল হয়ে যায়। ছাত্রলীগ যখন হয় ওটা ছাত্র দল হয়ে যায়। এটা এক ধরনের অঘোষিত নিয়ে নেওয়া হয়। ঠিক তেমনি আপনার এই চাঁদাবাজরা আওয়ামী লীগের যারা ছিল, তারা আন্ডারগ্রাউন্ডে তাদের পছন্দ মতো কাউকে দিয়েছে। ওটা কিন্তু আপনাকে দিবে না, আমাকে দিবে না। তারা জানে আমাকে দিয়ে হবে না, আপনাকে দিয়ে হবে না। ওরা ওই টাইপের কাউকে দিয়েছে যাদের দিয়ে তারা নিয়ন্ত্রণটা রাখে। এবং শোনেন, যখনই ওখানে কিন্তু কিছু কিছু জায়গায় ঝগড়াও হয় এবং আওয়ামী লীগ কিন্তু লেলিয়ে দিয়ে অনেক কিছু করারও চেষ্টা করছে, আপনারা জানেন। ওইখান থেকে তারা পয়সাও দিচ্ছে। জি বলে, আওয়ামী লীগ 16 বছর ধরে একই কথা বলেছে যে আওয়ামী লীগ বিপদে ফেলতে বিএনপি জামাতের নেতাকর্মীরা এই হত্যা করছে, এই সন্ত্রাস করছে, ইত্যাদি ইত্যাদি করছে। এখন যদি আমাদের দুঃখজনকভাবে এই একই কথা শুনতে, তখন আমি যদি একটু বলি একজন সাংবাদিক হিসেবে, যে যারা আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করেছে, তাদের কি খুব সহজেই হুট করে বিএনপির নেতা হয়ে যাওয়া কিংবা বিএনপির শক্তিশালী কোনো ধরনের কর্মী হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? ওই স্থানীয় জনগণ তো জানে যে এরা কারা। আমি আপনাকে বলছি না, আমি আপনাকে বুঝাতে পারছি না, এটা বোধহয় আমার ব্যর্থতা। না, হয়তো আমার ব্যর্থতা। তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে আছে। আচ্ছা, তারা দিনের বেলা বের হয় না, তারা মাঝে মধ্যে বের হয় বা তারা ডেকে নিয়ে যায়, তারা আন্ডারগ্রাউন্ডে আছে। তাদের কিছু লোক তখনও ছিল বিএনপির বা আপনার অন্য দলের, তখনও ছিল, রাতে যোগাযোগ করতো, আপনার অসময়ে যোগাযোগ করত। তাদের মাধ্যমে তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব চালিয়ে যাচ্ছে। এবং এই টাইপের নেতারা প্রত্যেকটা জেলা থানায় আছে এবং তাদের বাড়িঘর টাচ হয় নাই, তাদের কেউ আপনার অ্যারেস্ট হয় নাই, তাদের, আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি। এবং এই লেভেলের এইখানে এই লেভেলের মধ্যে সূত্রের মধ্যে যারা পড়ে, তারা অল টাইপ অফ একদম লোয়ার ক্লাসের আপনার ব্যাড,
এখানে নো ডাউট আপনার এটা খারাপ লোক, সেইখানে আপনার আবার আমি বলি এখানে এই ছোট ছোট এগুলো কিন্তু ভাঙাচোরা মানে খাদ্য, নোংরা জিনিস, খুবই নোংরা জিনিস। আবার আপার ক্লাসের নোংরা জিনিস যেটা ব্যাংক, হাসপাতাল, পরিবহন, এইখানে কিন্তু বড় বড় যেগুলা পুনর্দখল হতে পারে, পুনর্দখল, কিন্তু পুনর্দখল আপনি আমি 15 বছর সহ্য করেছি, আর 6 মাস কেন সহ্য করলাম না? কেন আমি আইনের মাধ্যমে এটা নিলাম না? কেন আমি প্রশাসনকে ব্যবহার করে এটা নিলাম না? না নিয়ে আমি দখল করে ফেললাম। তারাও কিন্তু দখল করছে, দখলবাজি কিন্তু আমি অস্বীকার করছি না যে বন্ধ আছে। এবং এই সিস্টেমটা দিন শেষে কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়, এই দায়টা কারণ না। আপনি যদি আইনের অনুশাসনটা যদি আপনি হাতে তুলে নিতেন নিরপেক্ষতার মাধ্যমে, তাহলে কিন্তু যেই অপরাধী করুক না কেন তাদের অ্যারেস্ট করতেন। আমি যদি বলি যে ওনারা এই খারাপ জিনিসগুলো জনগণকে, পৃথিবীকে, দেশের বিভিন্ন সুশীলকে দেখানোর জন্য তারা এই জিনিসটা ছেড়ে দিয়েছে। তারা কিন্তু যারা অন্যায় করছে তারা কিন্তু দুর্দান্ত প্রতাপ নিয়ে অন্যায় করছে, অথচ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রত্যেকটা ব্যাপারে, একটা মিটিংয়ে আমি ওইখানে ছিলাম, উনি 6 বার বলেছে আমরা আগেও বিরোধী দলে ছিলাম, আমরা এখনো বিরোধী দলে আছি। একটা মানুষ 6 বার কখন একটা 20 মিনিট বা 40 মিনিটের বক্তৃতার মধ্যে 6 বার বলে আপনি বলেন? সে বোঝানোর চেষ্টা করেছে। ওই দিন তার একই সাথে 4টা জেলায় তার ভার্চুয়াল মিটিং ছিল, 4 জেলার নেতৃবৃন্দরা ছিল, সব নেতৃবৃন্দরা। তো সেই জায়গায় উনি কিন্তু বলার চেষ্টা করেন, উনি চেষ্টা করছেন, কিন্তু আপনার ওই যে কিছু লোক রে যাদের হয়তো পদই নাই, আপনার যার পদ নাই তারা কিভাবে বহিষ্কার করবে? সে হতে পারে কর্মী ছিল, সে হতে পারে সমর্থক ছিল, যে সমর্থকের পদ নাই তাকে কিভাবে আপনার বহিষ্কার করবে? আশ্রয় প্রশ্রয় এগুলো করছে, হ্যাঁ, তাদেরকে তো পরবর্তী স্টেপে ধরতে পারে। আমাদের কাছে তো ক্ষমতা নাই। উনি কিন্তু এই কথাটা বলেছিলেন ওই মিটিংয়ে যে আমরা ক্ষমতায় নাই, তবে আমি যখনই শুনবো, আপনারা মনে করবেন আমি আপনার কথা জানতেছি না, আমি কিন্তু একদিন না একদিন জানবো। আমি যখনই শুনবো, আমি যদি কখনো ক্ষমতায় দায়িত্বে আসি, আমি কিন্তু সে আমার যত কাছেরই হোক না কেন আমি তার প্রতিশোধ নিব, আমি তাকে শাস্তি দিব। মূল আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতি পর, দর্শক একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আমাদের সঙ্গে আজকে আলোচনা রয়েছে সাবেক সংসদ সদস্য, বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য নীলুফার চৌধুরী মনি, রয়েছেন সাংবাদিক, কলাম লেখক মাহবুব কামাল। মাহবুব কামাল, সরকারের উপদেষ্টা সরাসরি কেউ আসিফ মাহমুদ কিংবা আরও অনেকে বলছেন যে রাজনৈতিক দলগুলোর যে আচরণ, তাতে অর্থাৎ নির্বাচন কেন্দ্র করে তারা যে আচরণ করছে, তাতে সংস্কারের কাজগুলো ব্যাহত হচ্ছে। এই জায়গা থেকে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে সংস্কারের এরিয়াটা কতটুকু, তাইলে না বুঝবো যে এইটা বাধা দিচ্ছে না ই করতেছে। এরিয়াটা কি? প্রধান উপদেষ্টা প্রথম ভাষণে, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে যে লং লিস্ট আমাদেরকে দেখিয়েছিলেন, হ্যাঁ, আপনার মনে আছে নিশ্চয়ই, সেইটা সেই আদিবাসী সমস্যা, জেন্ডার সমস্যা, এইটা সেইটা, কত কিছু, বিশাল ক্যানভাস। আপনি কি ওইটা ধরে বসে আছেন যে ওই প্রধান উপদেষ্টার প্রথম ভাষণের যে সমস্ত লিস্ট সেটা ই করবে? দোজ ডেজ আর গন, দোজ ডেজ আর গন। এখন সংস্কারের প্রশ্নটা অনেক স্কুইজড হয়ে আসছে, অনেক স্কুইজড হয়ে আসছে। এখন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার উনি বলতেছেন যে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কার, উনিও কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষপাতী। আমি একটা নিউজ দেখলাম, হ্যাঁ, যে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত একটা ফেয়ার ইলেকশন করার জন্য যে সংস্কারগুলো দরকার সেগুলি করা উচিত। উনি কিন্তু মানে একেবারে এটার বাইরে অতিরিক্ত যে সমস্ত কথা কিন্তু উনি বলছেন না, এবং অ্যাবসলিউটলি এটা বলারও কোনো দরকার নাই। কারণ দেখেন, আপনি সব কিছু করলেন, সংস্কার করলে রাতের মানে কি পায়ে মাথার ঘাম পায়ে ফেলে এটা সেটা করলেন এই সেই, দেখা গেল ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসলো। তো বিএনপি যদি এটা র্যাটিফাই না করে, তাহলে কি এই শ্রমের কোনো মূল্য থাকবে? আপনি বলেন, কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। র্যাটিফাই তো করতে হবে এটা। আচ্ছা, তারপরে ধরেন 2/3 মেজরিটি যদি পেয়ে যায় মানে বিএনপি, ধরেন কথার কথা, তুই তো যা খুশি তাই করতে পারবে, যা খুশি তাই করতে পারবে।
এই যে আমরা বলি কনস্টিটিউশনের দোহাই দেই, সংস্কার দেই, এগুলি অ্যাবসলিউটলি বোগাস জিনিস, এগুলির কোনো মানে নাই। দেখেন 72 কনস্টিটিউশন খুব ডেমোক্রেটিক ছিল না? ওয়ান অফ দ্য ডেমোক্রেটিক কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড। কুড ইট স্টপ 4th অ্যামেন্ডমেন্ট? এটা 4th সংশোধনী ঠেকাইতে পারছে? কুড ইট স্টপ এই যে মানে 15th অ্যামেন্ডমেন্ট ঠেকাইতে পারছে? পারে নাই তো। তার মানে কি সংবিধানে থাকলেই যে এইটা মেনে চলা হবে? সবচেয়ে দরকার হচ্ছে পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন। রাজনীতি, কনস্টিটিউশন কখন লাগে? যখন রাজনীতিটা ফেল করে। রাজনীতি ফেল করলো, ক্রাইসিস দেখা দিল, আচ্ছা দেখি তো কনস্টিটিউশনে কি আছে, আচ্ছা এই অবস্থায় এটা করতে হবে। তো রাজনীতিটা যদি ঠিক থাকে তাই ওটা কনস্টিটিউশন আমার শেলফে থাকবে, ওটা তো আমার পড়ার দরকার নাই। ক্রাইসিসের সময় না এটা দরকার হয়। তা আমরা পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতেছি না, আমরা একটা রেইনবো পার্লামেন্ট করতে চাচ্ছি না, আমরা একটা কি বলে যে ওটা কি বলে কোঅ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি না, কিন্তু আমরা সব সংস্কার করতে চাচ্ছি। দেখেন দুইটা উদাহরণ দেই, টাইম তো নেই আপনার। চায়নার কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনের চেয়ে ডেমোক্রেটিক, এটা কি আপনি জানেন? আমাদের এখানে মিটিং মিছিল করতে গেলে ডিএমপির পারমিশন লাগে, চায়নাতে মিটিং মিছিল করতে গেলে কোনো পারমিশন লাগে না, এত ডেমোক্রেটিক। চায়নাতে কোনো মিটিং মিছিল দেখেন। আমি সেদিন ভিয়েতনাম থেকে আসার পথে একদিন চায়নাতে ছিলাম, তো লোকজনকে জিজ্ঞেস করলাম, এই তোমরা কি কয় যে তোমাদের যদি অসন্তোষ দেখা যায় কি করো, রাস্তায় নামো না কেন? একবার নামছিলাম আমরা তিয়েনানমেন স্কোয়ারে, একদম বুলডোজার দিয়ে সব মানে করে দিছে। ওই তিয়েনানমেন স্কোয়ার মনে আসতো আপনার? আর আমরা নাম ইটাবি না, আমরা তোমাদের কনস্টিটিউশনে লেখা আছে তোমরা যে কোনো সময় মিটিং মিছিল করতে পারো। জানি না আমরা। এই দেখেন কনস্টিটিউশনে আছে কিন্তু তাদের মিটিং মিছিল কিচ্ছু নাই, নাই। আবার ব্রিটিশ কনস্টিটিউশন দেখেন, এটা কতগুলি কনভেনশনের উপর চলতেছে, আনরিটেন, সেখানে কি কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তাহলে কনস্টিটিউশনটা কি? তাইলে কনস্টিটিউশনটা তো হইল যে মানে যখন পলিটিক্যাল ক্রাইসিস দেখা দিবে তখন এর দরকার, তখন এটা হ্যাঁ এই অবস্থায় কি করা যায়। এখন আপনি তো ওইটা করতেছেন না, আপনি তো পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতেছেন না, আপনি সব বাদ দিয়ে দিচ্ছেন। ছাত্র ছাড়া সব আপনি বাদ দিয়ে দিচ্ছেন, বা জামাত থাকতে পারে। তো আপনি এই সংস্কার দিয়ে আপনি কি করবেন? কোনো লাভ হবে? কোনো এই সংস্কার কি সোসাইটিতে এই যে রেস্টলেসনেস, এই যে অস্থিরতা চলতেছে, এই সংস্কার কি সেই অস্থিরতা দূর করতে পারবে? কোনোদিনও পারবে না। আমি নীলফার চৌধুরী আপনার কাছে জানতে চাই যে আসিফ মাহমুদ যেটি বলল যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করে সংস্কারের কাজ ব্যাহত করা হচ্ছে। এর আগে আরেক উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে। এই কথাগুলো কেন আসছে? দেখেন, এটা কি বলবো, যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না, ওনাদের অবস্থাটা এরকম। ওনারা নির্বাচনকে ব্যাহত করার জন্য উল্টাপাল্টা কথা বলছে, এটা নিজে থেকে বলছে। এর আগে একজন এসে বলল না যে ওনারা খুব বিব্রত হয়, নির্বাচনের কথা বললে তারা বিব্রত হয়, সরকারের কাজ বিঘ্নিত হয়। এই যে আসিফ সাহেব বললেন যে সংস্কার কাজ বিঘ্নিত হয়, তো কাজ বিঘ্নিত হবে কেন? কাজ তো কাজের জায়গায় কাজ হবে। উনি কি নিজে সংস্কার করছেন? উনি কি নিজে নির্বাচনের ডেট দিবেন? নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হবে যে আপনারা অ্যাপ্রক্সিমেট একটা ডেট নিয়ে আসেন, এই যখন আমরা এইটুকু আমরা অগ্রসর হব সংস্কার, আমরা এইটুকু কাজ এখানে করব, তারপর আমরা নির্বাচন দিয়ে দিব। এইটুকু কাজ এখানে করব মানে হালনাগাদ ভোটার লিস্ট মানে এটাও তো অত কষ্টের কিছু না। কারণ আপনার এনআইডি করে কারা? এনআইডির অফিস আছে প্রত্যেকটা জেলায়। তো এনআইডির যদি অফিস থাকে, তো এনআইডির সঙ্গে নির্বাচন কমিশন ওতপ্রোতভাবে সম্পর্কিত। তাদের কাছে হালনাগাদ যারা যেসব ছেলেমেয়েরা আমাদের নতুন ভোটার হয়েছে, ওদের ডাকলে ওই লিস্টটা খালি ছেপে দিলেই তো হয়ে গেল ভোটার লিস্টে। আপনি ইনক্লুড করবেন। আর যারা মারা গিয়েছে তারা আপনার পৌরসভার সাথে যোগাযোগ করবেন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদে। এখন তো মৃত্যু সব জানানি দেওয়া হয় যে এই নাই, তো আপনি তাহলে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা আপনাকে বলে দিবে যে কতগুলো ভোটার আপনার মাঝ থেকে চলে গিয়েছে, শেষ, ইনাফ। তো এটার জন্য তো এত কিছু করার জন্য আপনি যদি তারপরেও মনে করেন যে সাফিসিয়েন্ট না, আপনি রাষ্ট্রের ইচ্ছা মতন পয়সা খরচ করবেন, আপনি আরেকটা আদমশুমারি করেন। আদমশুমারি করতে সর্বোচ্চ 3 মাস লাগবে।
কারণ আপনার তো সব জায়গায় অফিস আদালত আছে, আপনি তো এটা দায়িত্ব দিয়ে দিবেন। আপনি তো এটা একটা প্রজেক্টের আপনি ছেলে মেয়েদের ইউনিভার্সিটি পড়া কলেজে পড়া ছেলে মেয়েদের দায়িত্ব দিবেন, যার যার মহল্লা থেকে তারা আপনার আদমশুমারিটা করে দিবে, আপনার তাহলে হয়ে গেল হালনাগাদ। তো 3 মাসের মধ্যে তো 3.5 মাস 4 মাসের মধ্যে ভোট হতে পারে। আপনি যদি সংস্কারে যে 31শে ডিসেম্বর জমা দেওয়ার কথা, ধরেন আরো 5-6 দিন দেরি হলো, জমা দিল জানুয়ারি ফার্স্ট উইকে, তারপর আপনি পরিবর্ধনের জন্য এটাকে আবার চেক করার জন্য আপনি আরো 2 মাস টাইম নিতে পারেন। তারপর আর কি কাজ থাকে আপনি আমাকে বলেন তো, কাজটা কি? আপনি ওইখান থেকে নির্বাচন কমিশন ঠিক করলো, এখানে সংস্কারের লোকরা, আপনি সংস্কার তো নিজেই পুলিশ এবং প্রশাসনের সমস্যার প্রয়োজন আছে না? আপনার পুলিশ প্রশাসন এদের তো একটা আপনার ক্রনোলজিক্যালি একটা ব্যাপার থাকে, তারা তো একটা অফিসিয়াল স্টাফ হতে পারে, তাদের মধ্যে একটা ভীতি জন্ম নিয়েছিল, তারা কাজে যোগদান দেরি করে দিয়েছে। কিছু লোক 179 বা এরকম, এই লোকগুলা, এত লোক চাকরি ছাড়তেই পারে। আমরা এরকম দেখিনি বাধ্যতামূলক অবসর বাংলাদেশে হাজার হাজার লোককে করায় নাই, তাতে কি দেশ বসেছিল? দেশ চলে নাই। তাহলে আপনি মনে করেন পুলিশের সাথে বসবে, একের অধিকবার বসবে। পুলিশের তো এই পুলিশদের প্রত্যেকেরই কিন্তু অভিজ্ঞতা আছে ইলেকশন করা। হ্যাঁ, আগে 2 নাম্বার ইলেকশন করতো, এখন যদি 1 নাম্বার ইলেকশন করে তাহলে 2 নাম্বারটা খালি বাদ দিয়ে দিলেই তো হয়ে গেল। ভোট যা আসছে আপনার, হ্যাঁ ভোট আপনি যে উনি একজনকে দিল, আমি একজনকে দিলাম, আপনি একজনকে দিলেন, কাগজেই তো বলে দিবে আমরা কারে ভোট দিছি। তাহলে তো এখানে সমস্যা হওয়ার কথা না। এইখানে সমস্যাটা কিসের? যেটা উনি বলছেন যে সংবিধান যদি রেফারেন্ডামের যদি পরিবর্তন করে, যদি 25 বছরে 20 বছর আনে, সেটাও করুক না কেন, 20 বছর আনুক, জনগণের কাছে তুলে দেখ, একটা গণভোটের আয়োজন করুক। এটা কিন্তু গণভোটের আয়োজন করতে হবে, তো গণভোটের আয়োজন করুক, জনগণ ভোট দিক, রাষ্ট্রের পয়সা খরচ হোক, তাদের যদি ইচ্ছা হোক। রাষ্ট্র যদি চায় তাহলে 20 বছরও করবে, রাষ্ট্র যদি চায়, জনগণ যদি চায় তাহলে 10 বছরও করবে। তারা যদি এখন মনে করে যে দুধের বাচ্চা দিয়ে তারা দেশ চালাতে পারে, কিন্তু জনগণের চাইতে হবে। এইভাবে ফাজলামি করে কোন জনগণ আপনারা চাইছে? আপনারা হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, আপনি যে এই যে 20-24টা উপদেষ্টা হইলেন, আপনারা কোন জনগণ চাইছে? বরং জনগণ সমালোচনা করছে, জনগণ সমালোচনা করতেছে। আপনি আসলেন, আপনি সাধারণ জনগণের লোক হয়ে আপনি আইসেই আবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললেন, তাতে কি হলো? আপনার শাস্তি হওয়ার কথা, আপনার শাস্তি না হয় আপনি খালি পালা বদলে এক সেক্টর থেকে আরেকটা সেক্টরে গেলেন কেন? বাংলাদেশের মানুষের কি আকাল পড়ছে? বাংলাদেশের শিক্ষিত সমাজের কি আকাল পড়ছে? বাংলাদেশের কি আগের সাবেক এই যে স্টাফদের, প্রশাসনের কি আকাল পড়ছে? সাবেক মন্ত্রী এমপিদের কি আকাল পড়ছে? সবই আপনি চাইলেই পারতেন, আপনি তো চান না। আপনি চান এর মধ্যেই আপনারা নিজেরা মিলে কাজ করবেন, যে কাজে কোনো কামে দিবে না, আপনারা সময় ক্ষেপণ করবেন। সময় ক্ষেপণ করে কয়দিন থাকা যায়? বাংলাদেশের মানুষ খেপে গেলে কোনটা দিয়ে, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন দিয়ে কিন্তু সরকার পতন হয়েছে। কখন কার পচা শামুকে পা কাটে কেউ বলতে পারে না। কিন্তু আমাদের দুঃখটা এই জায়গায় থাকবে যে আমরা বাংলাদেশ, আমাদের বোধহয় এটা আমাদের জন্মগত দোষ কিনা জানি না, জাতিগত দোষ কিনা জানি না, আমরা শুধু আন্দোলনই করে যাই। আমরা ফল পাওয়ার আগে আবার আন্দোলন শুরু করতে হয়। এটা আমাদের কত বড় আমাদের জন্য দুঃখজনক। আপনার ওই কথা সত্যি একটু সাংবাদিক মাহবুব কামাল, আমি একটু জানতে চাই, মানে এগুলো আমরা কম বেশি সবাই বুঝি, তারপরও মানে সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি, অর্থাৎ যে 1,500-2,000 মানুষ জীবন দিয়েছেন, বলা হচ্ছে যে তারা আরো অনেক কিছু চেয়েছিল। শুনেন, নির্বাচন না, মানুষ চাইছে শেখ হাসিনা থাকতে পারবে না, আর কিছু চায় না। একমত আমি আপনার সঙ্গে, আর কিছু চায় নাই। এগুলো বলে তো লাভ নাই, এগুলো বোগাস কথা বলে তো লাভ নাই। মানুষ চাইছে যে দিস রেজিম শুড নট কন্টিনিউ, বা শেষ। দেখেন, এই যে কথাগুলি হচ্ছে, নির্বাচন কমিশন কিন্তু বলে দিছে যে তারা নির্বাচন করতে প্রস্তুত, বলছে না নির্বাচন কমিশন? আচ্ছা, তাইলে এখন আপনি সময়টাকে কাজে লাগান, কনকারেন্টলি করেন। আমি কি করি, আমার সময় খুব টাইট। আমি করি কি, ভাত খাওয়ার সময় এক হাতে ভাত খাই, এক হাতে দেখি যে কি ব্যাপার, আবার কে কি বলতেছে। ঠিক আছে, ফোন করার দরকার হলে আমি সিএনজিতে ফোন করি, শব্দের মধ্যেও, কারণ আমি জানি অফিসে গেলে আমি ফোন করতে পারবো না, আমার অনেক ফোন করতে হয়। আপনি সময় বাঁচান, কনকারেন্টলি করেন। মানে যে নির্বাচনটা করার জন্য যে সমস্ত জায়গা কর্নার আছে, সেই কর্নারগুলি যাতে একসাথে অ্যাক্টিভেটেড হইতে পারে, তাইলে তো আপনার মানে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি অনেক কাজ করতে পারবেন। সেটা করেন আপনি। এখন কথাটা হচ্ছে যে মানে উপদেষ্টারা যে সমস্ত কথা বলেন, বা ছাত্র সমন্বয়করা যে সমস্ত কথা বলেন, এগুলো তো কোনো সেন্সিবল কথা না, এগুলি সেন্সিবল কথা না। এটা মানে শেখ হাসিনাকে সরাইছি বইলা সবই করে ফেলতে পারবো এমন আত্মবিশ্বাস জন্মায় গেছে,
এইটা কিন্তু ঠিক না। আপনাকে আমি বলতেছিলাম, দেখেন অতি আত্মবিশ্বাস কিন্তু খুবই খারাপ, মানে খুবই খারাপ। এইটা হাসিনার কাল হয়ে দাঁড়াইছে। হাসিনা যখন একের পর এক ওই ক্রাইসিস হ্যান্ডেল করতেছিল, বিডিআর বিদ্রোহ তো এইটা সেটা, শাপলা চত্বর মুক্ত, শেষ পর্যায়ে তার এমনটা কনফিডেন্স জন্মাইলো যে আমি যা খুশি তাই পারি। হ্যাঁ, এটি তো তার কাল হয়ে দাঁড়াইলো। তো ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও তাই। ইন্দিরা গান্ধীর একটা বই পড়ছি আমি, ম্যাট্রিয়ার্ক, অটাম ম্যাট্রিয়ার্ক। ওখানে বলতেছে এক বেলজিয়াম সাংবাদিক, উনি ইন্ডিয়ান এক্সপার্ট, বলে 71-এর আগের ইন্দিরা গান্ধী এবং 71-এর পরের ইন্দিরা গান্ধী সম্পূর্ণ আলাদা। 71-এর আগের ইন্দিরা গান্ধী হচ্ছে নেহরুর মেয়ে, গণতান্ত্রিক ও মুক্তমুখ। যেই 71-এ পাকিস্তানটা ভেঙে গেল, উনি মনে করলেন যে আমি পাকিস্তানটা ভেঙে দিছি, পাকিস্তানকে ভেঙে দিছি আমি, আমাকে পায় কে? এই দেখেন 71-এর পরে সে ও কি শুরু করলো, এমনকি উনি এমার্জেন্সি পর্যন্ত দিলেন, যে কারণে তাকে এলাহাবাদ হাইকোর্টে এইভাবে দাঁড়াইতে হয়েছিল পরে, হ্যাঁ, ক্ষমতা যাওয়ার পরে। ওটা কি ওভার কনফিডেন্স থেকে এটা করছে উনি, পাকিস্তান ভেঙে দিছে আর কোনো সমস্যা নাই। তো এই যে মানে সমন্বয়করা বা ইয়েরা, এরা যদি বড় করে যে শেখ হাসিনাকে হটায় দিছি, মানে আমরা পারি নাকি, এই ওভার কনফিডেন্স কিন্তু তাদের বিপদ ডেকে আনবে। আমি তাদেরকে আসলে ছাত্র জনতা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনা পতন হয়েছে। হ্যাঁ, তারা তো মনে করতে, আহা কি বলবেন, নিউ ইয়র্কে আমাদের প্রফেসর সাহেব পরিচয় করা দিচ্ছেন ইয়েকে, মানে মাহফুজ আলমকে, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। হ্যাঁ, চিন্তা করেন, একটা গণ অভ্যুত্থানকে উনি বলতেছেন একজন ব্যক্তি মাস্টার মাইন্ড করছে। ভাবেন একবার আর কি। দেখেন, তাহলে 15-16 বছর যাবত যে নীলুফার আপারা আন্দোলন করলেন, যে ভিত্তির উপর দাঁড়ায় মানে এটা স্পার্ক করলো, হ্যাঁ, স্পার্ক কাঠিটা জ্বালানো তো সোজা, কিন্তু এই যে বারুদটা যে জমানো, এই কাজটা তো ওনারা করছেন, তাই না? তো ফলে কিন্তু হয়ে গেল কি, মাহফুজ আলম হচ্ছে এভরিথিং, উনি মাস্টার মাইন্ড, উনি সবকিছু করছেন। তো এই যে মানে যে ওভার কনফিডেন্স দেখাচ্ছে সমন্বয়করা, হ্যাঁ, দেখেন ইংরেজিতে একটা কথা আছে, টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময়কে কখনো অবজ্ঞা করবেন না, সময়কে অবজ্ঞা করলেই আপনার বিপদ হবে। এবং এইটা শেখ হাসিনা করছে। সবাই যাদের পরিণতি খারাপ হয়েছে, তারা ভবিষ্যৎ দেখে নাই, এই কারণে তাদের পরিণতি খারাপ। ভবিষ্যৎ দেখেনি, অতীত থেকেও শিক্ষা নেয়নি। নীলুফা চৌধুরী মনি, তাহলে মির্জা ফখরুল সাহেব বা বিএনপি নেতারা যা বলছে বা আপনারা যা বলছেন যে আন্দোলনে নামতে হবে, সহসাই কি আন্দোলনে নামছেন আপনারা? আমি যদি সরাসরি প্রশ্ন করি, দেখেন, নামতে হবে যখন বলেছেন, তার মানে কি অ্যাটেনশন, রাজনীতির তো কিছু ভাষা আছে, এবং আমরা কিন্তু অয়েল ট্রেন্ড একরকম দেশে, যেটা কারণ একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, দৌড় যদি না জানতাম এতগুলা লোক বেঁচে থাকতে পারতাম না। আমি ওই হিসাবটাই দৌড় দিয়ে জেলেও গিয়েছি। তো এই জন্য জেলখানা কিন্তু একটা ট্রেনিং এর একটা খুব সিরিয়াস একটা জায়গা। আপনি কিভাবে কম খেয়ে বেঁচে থাকতে হয়, কিভাবে একটা চিৎকার বোর্ডিংয়ে থাকতে হয়, কিভাবে পুলিশের অত্যাচার সহ্য করতে হয়, এগুলো কিন্তু একটা অনেক বড় ট্রেন। সো আমাদের মহাসচিব যে কথাটা বলেছেন, অ্যালার্ম দেওয়া, এটা অ্যালার্ম দেওয়া যে তুমি বি রেডি। এটা কি বলার জন্য বলা, না আপনাদের মোটামুটি প্রস্তুতি আছে? না, বলার জন্য, যদি ওই অনেকটা আমরা কারক বিভক্তির মতো, যে যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব না, বৃষ্টি হয়েছে খেলতে যায়নি। যদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বুঝে মেসেজটা আমাদের, তাহলে হয়তো আমাদের নামতে হবে না। আমরা চাই না বিনা কোনো কারণে একটা মানুষের মিনিমাম কোনো ক্ষতি হোক, কারো একটা হাত ভাঙুক বা একটা পা মচকে যাক, এটাও আমরা চাই না। কিন্তু যদি এই সরকার না চায়, তাহলে সরকার আবার মেসাগারে আপনার ইন্ধন যোগাবে, সে আবার আপনার বারুদ রেডি করবে। ওনারা যদি চায় বারুদ রেডি, ওনাদের তো কিছুই নাই, না দল আছে না কিছু আছে, ওনারা সম্পূর্ণই যে দলগুলো আছে রাজনীতি, তাদের উপর দাঁড়িয়ে আছে। দল তো গঠন হয়ে যাচ্ছে, আত্মপ্রকাশ করছে 2-1 মাসের মধ্যে। আমরা চাই হোক, কিন্তু সবকিছু যদি এত সহজ হতো, তাহলে কিংস পার্টি নামটা বোধহয় বাংলাদেশে প্রচলিত থাকতো না। তাহলে কিন্তু 1-11 সময় যারা চেষ্টা করেছিল, তাদের দলটা অনেক দূর চলে যেতে পারতো। এখন আপনার দলকেও তারা কিংস পার্টি বলছে। আমার দলকে কিংস পার্টি যদি বলে থাকে, তাহলে আপনারাই ওটার হিসাব করবেন। আমরা যদি কিংস পার্টি হই, তাহলে আমাদের তো এত ভয় পাওয়ার তাদের কোনো কারণ নাই। আমরা যেমন অকপটে বলতে পারছি, তারাও তো বলতে পারতো যে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই, আসেন ময়দানের নামি। আমরা আওয়ামী লীগকে, ছাত্রলীগকে বলতাম না যে ওই পুলিশদেরকে বাদ দিয়ে আসো, কোথায় নামতে হবে নামি। তো
তো তারা কিন্তু পুলিশ বাদ দিয়ে কখনো আসে না, বরং তারা পুলিশকে দিয়েই তারা সব কিছু কাজ করিয়েছে। সো তাদেরকেও এখন বলছি যে তোমরা যদি চাও কে কিংস, আমরা একটা লড়াই হয়ে যাক, একটা খেলা, সমস্যা তো নাই, দেখি কিংস কে, তারা না আমরা। তাদের তো আগে একটা মিছিলে তাদের 1 ঘন্টার নোটিসে 25,000 30,000 ছেলে মেয়ে হয়ে যেত। যখন ছেলে মেয়েদের মধ্যে ওই বারুদটা ছিল যে এই দেশটা আমাদের, আমরা সবাই সমান ভাগিদার, তখন কিন্তু তারা বলতেও হয় নাই, অটো চলে আসছে, এবং ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি ছিল। কিন্তু যখনই তারা বুঝে গেছে যে আবারও তো খপ্পরে পড়ে গেছে, একটা চোরের খপ্পরে বাংলাদেশ, তখন কিন্তু তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তারা কিন্তু এখন ডাকলে, আপনার সারাদিন অ্যানাউন্সমেন্ট করলে 500 লোক থেকে 700 লোক হয়, আপনার সেটা যদি তারা পারতই, তাহলে কিন্তু রাষ্ট্রপতি এতদিন রাষ্ট্রপতির জায়গায় থাকতো না, কিংবা আরও অনেকেই যারা মিলেমিশে দেশ চালাচ্ছে তারাও কিন্তু একটা নির্দিষ্ট শান্তির জায়গা খুঁজতো, তারা কিন্তু অশান্তির মধ্যে দাঁড়িয়ে থাকতো না। তাই বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো প্রত্যেকটা কথা এখন কিন্তু চাইলেই ছাত্ররা কারণে এবং অকারণে আপনার দেয় না, কি বলে, এই যে হুলিয়া জারি করে না, যে এটা হইলে ফতোয়া দেয় না, তাদের ফতোয়া তাদের মতো, ভালো সাইন তো এটা ভালো সাইন। তো আরো দিন যাবে যখন আরো তারা ওইটা শিখবে। ওই যে শ্রীকান্তর ক্লাস 5-এ পড়া ছেলেকে পণ্ডিত মশাই বলেছিল, শ্রীকান্ত পড়েছে? বলে জি পণ্ডিত মশাই পড়েছি। বুঝেছে? বলছে জি বুঝেছি। ওই ছেলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করে গেছে, জিজ্ঞেস করেছে শ্রীকান্ত পড়েছে? জি পণ্ডিত মশাই পড়েছি। বুঝেছো? বলছে না পণ্ডিত মশাই বুঝিনি। তো ওদের অবস্থা ওই দিনটার জন্য সারা বাংলাদেশি বসে আছে, যেদিন বলবে যে রাজনীতি ভীষণ টাফ একটা সাবজেক্ট, এটা চাইলেই সবাই করতে পারে না। আমি একটু শেষ মন্তব্য চাইবো আপনার কাছে। জি, উনি তো ব্যাখ্যা করতে পারলেন না বিএনপি কিংস পার্টি। বিএনপি জিয়াউর রহমান যখন এটা জন্ম দিচ্ছেন তখন ছিল এটা কিংস পার্টি। ইট ইজ নো লঙ্গার এ কিংস পার্টি। 10 বছর স্ট্রাগল করে মিসেস জিয়া ক্ষমতায় আসছেন 91-এ। 10 বছর স্ট্রাগল করতে হয়েছে তাকে, এবং তারপরে বিএনপি স্ট্রাগল। এইটারে আর কিংস পার্টি বলে লাভ নাই, এটা ইট হ্যাজ গট এ লং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ফলে এটা কিংস পার্টি না। এখন কথাটা হচ্ছে কি, জনগণ কি চায় সেইটা হচ্ছে বড় ব্যাপার। আমি তো এখন বলি, এখন যে কোনো কনস্টিটিউয়েন্সিতে বিএনপির একজন ক্যান্ডিডেট দাঁড়াক আর সার্জিস আলম দাঁড়াক বা কি বলে হ্যাঁ, দেখবেন রেজাল্টটা কি দাঁড়ায়। আমি বলছি না কি রেজাল্ট দাঁড়াবে, যে কোনো কনস্টিটিউয়েন্সিতে। ফলে এগুলি বলে লাভ নাই। কথাটা হচ্ছে যে আপনি নির্বাচনটা দিয়ে আপনি একটা সেফ এক্সিট নেন, খামাখা ঝামেলা করে লাভ নাই। আমি কিন্তু একটা রক্তাক্ত বাংলাদেশ দেখতে পারতেছি। I can foresee a bloody বাংলাদেশ। কিরকম সেটা? এই নতুন দল যদি হয়, আর যদি এইটার পেছনে যদি সরকারি প্রশাসন যন্ত্র থাকে, স্টেট মেশিনারি যেটা তাদের যদি ব্যাক করে, তাইলে বিএনপির সঙ্গে একটা বড় ধরনের কনফ্রন্টেশন হবে, এবং এই দুই পক্ষে আরো অনেক শক্তি যুক্ত হবে, নানা রকম শক্তি যুক্ত হবে। অনেক আর্মস কিন্তু রিকভার করা হয় নাই, অনেক আর্মস কিন্তু এই যে ডাকাতি ফাকাতি হচ্ছে, এগুলি কিন্তু মানে ইলিগাল আর্মস, এগুলি রিকভার করার কোনো উদ্যোগ দেখছি না। তবে আপনার কাছে আমি ছোট্ট একটা উত্তর জানতে চাই 30 সেকেন্ডের মধ্যে। তাদের কোনো প্রতিনিধি এখানে নেই, ছাত্র সমন্বয়কদের কোনো প্রতিনিধি নেই। তারা যে দল গঠন করতে যাচ্ছে, আমরা অনেকেই বলার চেষ্টা করছি যারা কিংস পার্টি হতে যাচ্ছে বা সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে বা দেওয়া হচ্ছে, কিন্তু তারা তো অস্বীকার করছে। এখন কোন জায়গা থেকে বলবেন যে তারা আসলে কিংস পার্টি হয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আমি কিংস পার্টি বলতে চাই না, আমি কিংস পার্টি বলতেই চাই না। আমি বলতেছি যে এইখানে ছাত্র সংগঠনের প্রয়োজনটা কি, মানে ছাত্র রাজনৈতিক দল করতে তো পারে, রাজনৈতিক দল তো। আমি বলছি শুনেন না, এটা খামাখা বললে হবে না। কোথায় ছাত্র সংগঠনের দল প্রয়োজন হয়? আসামে প্রয়োজন হয়েছিল। যে সোসাইটিতে আর্টিকুলেট মিডল ক্লাস থাকে না, সেইখানে ছাত্র সমাজ ওই ভ্যাকুমটা পূরণ করে। আমাদের এখানে তো আর্টিকুলেট মিডল ক্লাস আছে, সুশীল সমাজ আছে, রাজনৈতিক দল আছে। আসামে ছিল না, সমস্যা কি? যেমন ভিপি নুরুল হকের নুরু গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে না, তো এরাও তো একটা করতে পারে। আপনি তো একটা মোটামুটি তো একটা বয়স লাগবে। আমি এই প্রশ্নগুলো তাদের পক্ষে করছি, যেহেতু তাদের কোনো প্রতিনিধি নেই। না, আমার কথা হচ্ছে যে আমি প্রস্তাব করতেছি, সেটা হচ্ছে সংসদে 5টা অথবা 10টা আসন রাখা হোক ছাত্রদের জন্য, ছাত্র প্রতিনিধি। তারা যদি তাদের কথা বলতেই চায়, সংরক্ষিত আসন, এখানে অন্য কেউ পার্টিসিপেট করতে পারবে না। এই 10টা আসনে, শুনেন, 10টা আসনে ছাত্ররাই প্রতিদ্বন্দ্বিতা করবে,
এবং ওইখানে অন্যরা কেউ যাইতে পারবে না। জি, ওই অনেক 10টা ধন্যবাদ। এই প্রস্তাবটা নিয়ে ভাবা যেতে পারে আমার মনে হয়। হ্যাঁ, এটা তাইলে কিন্তু সব জি, কুল রক্ষা হবে। অনেক ধন্যবাদ সাংবাদিক মাহবুব কামাল, ধন্যবাদ নিরুফাত চৌধুরী মনি আপনাকে। দর্শক শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।